এই যে ছোট্ট ছেলেটাকে দেখছেন তার সামনেই তার বাবাকে খুন করা হয় আর ঠিক তখনই তার উপর আকাশ থেকে পড়ে বজ্রপাত আর এই বজ্রপাতের আঘাতে ছেলেটা পেয়ে যায় এক সুপার পাওয়ার। বিশ্বাস হচ্ছে না তো? হওয়ার কথাও না, কারণ সুপার পাওয়ার পাওয়ার পরেও শহরের রাস্তাঘাটে মার খেতে হয় তাকে। কিন্তু ওরা তো জানতো না যতবার ওরা ওকে আঘাত করছে ততবারই ওর ভেতরের ঘুমন্ত শক্তিটা একটু একটু করে জেগে উঠছে। আর যেই দিন সেই শক্তি পুরোপুরি জেগে উঠবে সেই দিন এই শহরে কোনো শয়তানের আর ক্ষমা থাকবে না। চলুন দেখি কিভাবে এই অসহায় ছেলেটা হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে সব থেকে বড় অস্ত্র। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম গুন্ডালা। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে ফ্যাক্টরিতে কিছু শ্রমিকদেরকে দেখা যায় আন্দোলন করতে। আসলে তারা সবাই এখানে আন্দোলন করছিল তাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য, কারণ তাদের কাজের জন্য সঠিক পারিশ্রমিক দেওয়া হতো না। আর তাছাড়াও ফ্যাক্টরিতে তাদের সাথে খুবই বাজে ব্যবহার করা হতো। কিন্তু আন্দোলনের এক পর্যায়ে ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডদের সাথে তাদের মারামারি শুরু হয়ে যায়। আর তখন ফ্যাক্টরির মালিক ভেতর থেকে বাইরে লাগানো মাইকের সাহায্যে সবাইকে বলেন যে শ্রমিকদের লিডারের সাথে তিনি কথা বলে এই সমস্যার সমাধান করবেন। আর তখন সিকিউরিটি গার্ড আর শ্রমিকরা লড়াই থামিয়ে দেয়। শ্রমিকদের ভেতর থেকে দুইজন ইউনিয়ন লিডারকে ভেতরে পাঠানো হয় মালিকের সাথে কথা বলার জন্য। আর তখন সেখানে আমরা স্যানচাকা নামে একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই। ছেলেটা দৌড়ে এসে একটা উঁচু বিল্ডিং এর ছাদ থেকে এই সবকিছু দেখছিল। আসলে স্যানচাকার বাবা রুদ্র এই আন্দোলনের ভেতরেই ছিল। আর রাতে যখন রুদ্র বাড়িতে ফেরে তখন স্যানচাকা তার বাবার কাছে জানতে চায় সে কেন এই আন্দোলন করছে। তখন তার বাবা তাকে বলে প্রত্যেকটা মানুষের উচিত তাদের পাশে থাকা মানুষের বিপদে এগিয়ে আসা, আর সেই সাথে আশেপাশে কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। কিন্তু যারা অন্যায় দেখার পরেও মুখ বুজে থাকে আর মানুষকে সাহায্য করে না তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। এরপর রুদ্র তার ছেলেকে বলে তুমি বড় হলে অবশ্যই অসহায় মানুষদেরকে সাহায্য করবে। এরপর 3 দিন কেটে যায়, কিন্তু যেই দুজন শ্রমিক ফ্যাক্টরির ভেতরে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। তাই পরের দিন সকালে স্যানচাকা যখন ঘুম থেকে ওঠে সে দেখে তার মা বেলা তার বাবা নিখোঁজ হয়ে যাওয়ায় ওই 2 শ্রমিকের ব্যাপারে কথা বলছে। কিন্তু রুদ্র তার কোনো কথা না শুনেই লোকজন নিয়ে আবারও ফ্যাক্টরির উদ্দেশ্যে চলে যায়, কারণ সে কিছুতেই মানতে পারছিল না যেই ফ্যাক্টরির জন্য তারা দিনরাত পরিশ্রম করে সেখানে তারা নিজেদের অধিকার কেন বুঝে পাবে না। আর তাই এবার তারা ফ্যাক্টরিতে এসে কোনো আলোচনায় না গিয়ে সরাসরি সিকিউরিটি গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে বেলা তখন ওই নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিকদের একজনের বাড়িতে আসে। আর সেখানে তার স্ত্রী বের হয়ে বেলাকে বলে 3 দিন হয়ে গেলেও তার স্বামীর কোনো খোঁজ নেই। কিন্তু বেলা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ভেতরে সেই নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিক লুকিয়ে আছে। তার মানে তারা অনেক আগেই বাড়িতে ফিরে এসেছে। আর নিশ্চয়ই এটা ফ্যাক্টরির মালিকের কোনো ষড়যন্ত্র। তাই বেলা সাথে সাথে এই ফ্যাক্টরির দিকে দৌড়তে শুরু করে, কারণ তাকে দ্রুত ফ্যাক্টরিতে গিয়ে রুদ্রকে সাবধান করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দৌড়ানোর সময় হঠাৎ করেই বেলা তার পায়ে প্রচন্ড আঘাত পায়। সে অনেক বাজেভাবে ব্যথা পাওয়ায় আর উঠে দাঁড়াতেই পারছিল না। তাই তখন সে তার ছেলে স্যানচাকাকে বলে দৌড়ে গিয়ে তোমার বাবাকে সাবধান করো। এদিকে তখন ফ্যাক্টরির ভেতর যখন মারামারি হচ্ছিল তখন রুদ্র দলের একজন শ্রমিক পেছন থেকে এসে তাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। আসলে কয়েকজন শ্রমিক ফ্যাক্টরির মালিকের কাছ থেকে টাকা খেয়ে সবাইকে ধোঁকা দিচ্ছিল। আর এই সবকিছুর প্ল্যান করা হয়েছিল রুদ্রকে মারার জন্য। এদিকে স্যানচাকা যখন দৌড়ে ফ্যাক্টরিতে আসে সে দেখতে পায় তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। নিজের বাবাকে এভাবে পড়ে থাকতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। আর তখন রাগে ক্ষোভে স্যানচাকা তার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে উঠে দাঁড়ায়। আর বাবাকে হারানোর দুঃখে কষ্টে সে জোরে চিৎকার করে ওঠে। তখন ওই এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎ করেই একটা বিদ্যুৎ এসে স্যানচাকার উপর পড়ে। বজ্রপাতের আঘাতে সে দূরে ছিটকে গিয়ে পড়ে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার কোনো ক্ষতিই হয় না। বজ্রপাতের ফলে তার হাতে থাকা শিল সহ আশেপাশে থাকা সবার শিলগুলো ফেটে যায়। আর স্যানচাকার এই অবস্থা দেখে তখন আশেপাশের কিছু লোক দৌড়ে আসে সে ঠিক আছে কিনা দেখার জন্য। কিন্তু তারা যখনই তার শরীরে হাত দেয় সাথে সাথেই অলৌকিক বিদ্যুতের ঝটকায় তারা সবাই দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর কয়েক মাস কেটে যায়। স্যানচাকার রুমে বসে তখন পড়াশোনা করছিল। তার মা তার কাছে এসে বলে আমি শহরে যাচ্ছি কিছু জিনিস কিনতে, তুমি বাড়িতেই থাকো, কোথাও বের হয়েও না। কিন্তু এটা বলেই তার মা চলে যায়। কিন্তু স্যানচাকা একা থাকতে ভয় পাচ্ছিল। তারপরেও কোনো উপায় না দেখে অবশেষে সে রাজি হয়। কিন্তু সেই দিন পুরো রাত কেটে গেলেও স্যানচাকার মা আর বাড়িতে ফিরে আসে না। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু তাও স্যানচাকার মা ফিরে আসেনি। আর এদিকে একা একা স্যানচাকা বাড়িতে যা কিছু ছিল সেগুলো খেয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু তারপরও একটা সময় বাড়িতে থাকা খাবারগুলো শেষ হয়ে যায়। তাই তখন বাধ্য হয়ে স্যানচাকাকে বাড়ির বাইরে বের হতে হয়। মাত্র কয়েক মাস আগেই সে তার বাবাকে হারিয়েছে, আর এখন তার মাও বাড়িতে ফিরছে না। তাই একা ক্ষুধার্ত স্যানচাকা বাড়ির বাইরে বেরিয়ে আসে। সে হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে আসে। আর সেখানে রাস্তার কিছু ছেলেরা তার দিকে ধেয়ে আসে। আসলে এই ছেলেগুলো রাস্তায় বড় হচ্ছিল আর তারা তাকে মারতে চাচ্ছিল। স্যানচাকা নিজেকে বাঁচানোর জন্য এদিকে ওদিকে দৌড়তে শুরু করে, কেউ তাকে সাহায্য করছিল না। আর এভাবেই বেশ কিছু দূর আসার পর ছেলেগুলো তাকে ধরে ফেলে আর তারা সবাই মিলে স্যানচাকাকে মারতে শুরু করে। তখন একটা ছেলে স্যানচাকাকে একটা বড় কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করতে যাচ্ছিল। তার আগেই সেখানে আগুম নামের একটা ছেলে চলে আসে আর আগুম বাকি ছেলেদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আগুম স্যানচাকাকে তার সাথে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। স্যানচাকার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় আগুম তার পাশেই বসে আছে। আগুম তাকে বলে এই শহরে একা বেঁচে থাকা অনেক কঠিন। ওই ছেলেগুলোর মতো আরো অনেক ছেলেরাই আছে যারা তোমাকে সুযোগ পেলেই আক্রমণ করবে, আর তাই তাদের কাছ থেকে বাঁচতে হলে তোমাকেও শক্তিশালী হতে হবে। আমি তোমাকে কিছু ফাইটিং স্কিল
শিখিয়ে দেব। পরের দিন থেকেই আগুম সেনচাকাকে ফাইট শেখাতে শুরু করে, আর এভাবে কয়েকদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে আগুম সেনচাকাকে বলে, চলো আমরা দুইজন এই শহর ছেড়ে নতুন কোনো শহরে চলে যাই, আর সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। আর সেই রাতেই তারা এই শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য একটা ট্রেন ধরতে আসে, কিন্তু আগুম সেনচাকা থেকেও ফাস্ট হওয়ার কারণে সে সহজেই ট্রেনে উঠে পড়ে। এদিকে আমাদের ছোট সেনচাকা সময় মতো ট্রেনে উঠতে পারে না, আর তাই সে আবারও একা হয়ে যায়। আর তখন সেনচাকা সিদ্ধান্ত নেয় সে একাই লড়াই করে এই শহরে টিকে থাকবে। এরপর থেকে সে শহরের বিভিন্ন ছোট ছোট কাজ করতে শুরু করে। যদিও এই বয়সে এই কাজগুলো তার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে বাধ্য হয়ে এগুলো করতে হতো। আর এভাবে দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। সেনচাকা এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন একটা পেপার মিলে কাজ করে। একদিন যখন কাজ শেষ করে সেনচাকা বাড়িতে ফিরছিল, সে রাস্তায় কিছু মানুষদেরকে মারামারি করতে দেখে, আর লোকগুলোকে দেখে তার আগুমের কথা মনে পড়ে যায়, কারণ সে তাকে বলেছিল জীবনে চলার পথে তার সাথে এমন অনেক মানুষের দেখা হবে, কিন্তু সে যেন তাদেরকে ইগনোর করে। আর তাই সেনচাকা এখন এমন কোন পরিস্থিতি দেখলে তাদেরকে ইগনোর করে চলে যায়, কারণ সে একটা সাধারণ জীবন যাপন করতে চাচ্ছিল। কিন্তু ছোটবেলায় সেই ঘটনার পর থেকে তার মনে এখনো বজ্রপাতের ভয় থেকেই গেছে। যখনই বজ্রপাত হয় সে তখন অনেক ভয় পায়। এরপর আমরা একটা নামি দামি হোটেলের পার্টির দৃশ্য দেখতে পাই। সেখানে দুজন লোক পেঙ্কর নামের একজন গ্যাংস্টারকে নিয়ে আলোচনা করছিল। তারা একজন অন্যজনকে বলছিল পেঙ্কর ছোটবেলা থেকে অনেক সমস্যার মধ্যে বড় হয়েছে, কারণ অনেক ছোট থাকতেই সে তার নিজের চোখের সামনে পুরো পরিবারকে আগুনে পুড়ে মরতে দেখেছে। আর এই ঘটনাটা তার জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলেছিল। তার পরিবারের মৃত্যুর পর তার কাকা তাকে একটা অনাথ আশ্রমে রেখে চলে যায়, কিন্তু সেখানেও সে শান্তিতে ছিল না। সেই অনাথ আশ্রমের মালিকও অনেক কঠোর প্রকৃতির মানুষ ছিল। আসলে তার মধ্যে দয়া মায়া বলতে কিছুই ছিল না। সে সামান্য একটু ভুলের কারণে সব বাচ্চাদের উপর ভয়ঙ্কর নির্যাতন করত। আর এভাবে দিনের পর দিন তাদেরকে নির্যাতন সহ্য করার পর অবশেষে একদিন পেঙ্কর আর বাকি বাচ্চারা মিলে ওই আশ্রমের মালিক আর তার সহকারীদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর তারপর তারা সবাই সেখান থেকে পালিয়ে আসে। আর যখন সে বড় হয় সে তার বাবার সম্পত্তির মালিক হয়। সেখান থেকেই সে নিজের টাকায় ওই অনাথ আশ্রমে দেখাশোনা করতে থাকে। বর্তমানে সে ইন্দোনেশিয়ার এক বিশাল বড় গ্যাংস্টার। এখানকার বড় বড় পলিটিক্স লিডাররা ওর সাথে ওঠা বসা করে। আর এদিকে পেঙ্কর তার ছোটবেলা সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে নিজস্ব একটা মাফিয়া টিম গঠন করেছে। এমনকি তাদের সবাইকে খুব ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে যে কাউকে মেরে বের হয়ে আসতে পারে। কিন্তু এখন পেঙ্কর আরো টাকা ইনকাম করার জন্য একটা বুদ্ধি বের করে। আসলে একটা বিষাক্ত মেডিসিন আছে, আর সেই মেডিসিনটাই সে শহরের সব চালের গুদামে চালের বস্তার সাথে মিশিয়ে দেয়। আর এই মেডিসিন গর্ভবতী মহিলাদের জন্য অনেক বিপজ্জনক ছিল। এই থেকে বাচ্চাদের মধ্যে এক ধরনের বিরল রোগের সৃষ্টি হয়। আর পেঙ্করের ইচ্ছা ছিল সে এই রোগে আক্রান্ত মানুষদের কাছে তাদের অ্যান্টিডোট বানিয়ে বিক্রি করবে, আর এভাবেই অ্যান্টিডোট বিক্রির টাকা দিয়ে সে অনেক বড় লোক হয়ে যাবে। আর এই কাজগুলো করতে পেঙ্কর শহরের পলিটিশিয়ানদেরকে নিজের দলে টেনে নেয়। কিন্তু এই পার্টিতে আসা পলিটিশিয়ান রিদওয়ান আর তার সহকারী ডির্গা এই প্রস্তাবে রাজি হয়নি, কারণ তারা জানতো পেঙ্করের এই মেডিসিন সবার জন্য কতটা ক্ষতিকর। কিন্তু পেঙ্করের জন্য রিদওয়ান আর ডির্গাকেও দলে নেওয়াটা অনেক বেশি দরকার ছিল। তাই পেঙ্কর পার্টিতে এসে ডির্গার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ডির্গা পেঙ্করের সাথে হাত মেলায় না। এতে পেঙ্কর অনেক রেগে যায়। পার্টি শেষ করে যখন ডির্গা বাড়ি ফিরছিল তখন রাস্তা থেকে পেঙ্করের লোকেরা তাকে সহ তার পুরো পরিবারকে তুলে নিয়ে আসে আর তাদের সবাইকে মেরে ফেলে। এদিকে সেনচাকা তখন বাড়িতে শুয়ে বিশ্রাম করছিল। হঠাৎ করে সে তার পাশের রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। কি হয়েছে সেটা দেখার জন্য সে বাইরে আসলে দেখতে পায় তার প্রতিবেশী উলান নামের একটা মেয়েকে কিছু গুন্ডারা এসে টাকার জন্য মারধর করছে। আর এটা দেখার পর সেনচাকা আর চুপ থাকতে পারে না। সে গুন্ডাদের উপর আক্রমণ করে বসে আর তার ফাইটিং স্কিল দিয়ে দুজনকেই মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। গুন্ডারা সেখান থেকে চলে যাওয়ার পর উলান আর তার ছোট ভাই সেনচাকাকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। এরপর প্রতিদিনের মতো সেদিন রাতেও যখন সে ওই পেপার মিলে সিকিউরিটি গার্ডের ডিউটি করছিল তখন সেই দুজন গুন্ডা আরো কিছু লোক নিয়ে তার উপরে সে আক্রমণ করে। সবাই মিলে সেনচাকাকে একা পেয়ে তাকে প্রচুর মারধর করে। আর যখন মার খাওয়ার পর সেনচাকার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন তারা সবাই মিলে সেনচাকাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। অনেক উপর থেকে নিচে পড়ে সেনচাকা মাটিতে প্রায় মৃত অবস্থায় পড়েছিল। হঠাৎ করেই তখন বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির সাথেই সেখানে জোরে জোরে বজ্রপাত হতে শুরু করে। আর আকাশ থেকে বজ্রপাত এসে সরাসরি সেনচাকার শরীরে আছড়ে পড়ে। আর এবারও আশ্চর্যজনক ভাবে বজ্রপাতের কারণে সেনচাকার জ্ঞান ফিরে আসে আর তার শরীরের সমস্ত ক্ষত একা একাই ঠিক হয়ে যায়। পরের দিন সেনচাকা যখন উলানের ভাইয়ের সাথে বাজারে আসে তখন দেখতে পায় উলান বাজারের বাকি ব্যবসায়ীদেরকে নিয়ে ওই গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছে। আসলে এই গুন্ডাগুলো প্রায় প্রতিদিনই বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতো। চাঁদা যাই হোক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গুন্ডারা আবারও সেখানে চলে আসে। প্রথমে তারা সেনচাকাকে দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে তাদের মাথায় কিছুতেই ঢুকছিল না যে এত মারার পর ছাদ থেকে ফেলে দেওয়ার পরেও সেনচাকা কিভাবে তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর তাই তারা আবারও তাকে মারতে ধাওয়া করে। কিন্তু এবার সেনচাকা দৌড়ে একটা ফাঁকা জায়গায় আসে আর এরপর সে তার ফাইটিং স্কিল দিয়ে একে একে সবাইকে মারতে শুরু করে। আর তখনই দেখা যায় তার ভেতর থেকে বজ্রপাতের শক্তি বেরিয়ে আসছে। হঠাৎ সে তার হাত দিয়ে অন্যদেরকে বিদ্যুতের শক দিতে পারছিল। উলান সহ বাজারের বাকি সবাই দূর থেকে দাঁড়িয়ে
স্যানচাকার ফাইটিং দেখে অনেক অবাক হয়ে যায় আর স্যানচাকাকে এভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখে তাদের সবার মনের মধ্যেও সাহস তৈরি হয়। এরপর তারা সবাই মিলে একসাথে এসে স্যানচাকাকে তাদের সাথে তাদের দলে যোগ দিতে বলে, কিন্তু স্যানচাকা এসব কিছু থেকে দূরে থাকতে চাচ্ছিল, তাই সে তাদেরকে নিষেধ করে দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় সে দেখে ওই গুন্ডাগুলো বাজারে আগুন ধরিয়ে দিয়েছে আর আগুনে বাজারে সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যায়। আগুন থামানোর পর উলান আবারও স্যানচাকার কাছে আসে আর সে এবার বলে, যেই মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে না সে কোনো মানুষের মধ্যেই পড়ে না। উলানের কথাটা শুনে স্যানচাকার তার ছোটবেলায় বলা বাবার কথাটা মনে পড়ে যায়। তার বাবা তো তাকে ঠিক এই কথাটাই বলেছিল আর তাই তখন স্যানচাকা রাজি হয়ে যায় উলানদেরকে সাহায্য করার জন্য। এরপর স্যানচাকা একটা মাস্ক পরে তার মুখটা ঢেকে নেয় আর তারপর আবারও সেই গুন্ডাদের সামনে আসে আর তাদেরকে মারতে শুরু করে। কিন্তু যখন স্যানচাকা তাদেরকে মারছিল হঠাৎ করে পেছন থেকে একজন লোক এসে স্যানচাকার পিঠে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর তার রক্তের একটা স্যাম্পল নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এতেও স্যানচাকা থেমে যায় না, কারণ সে জানে বিদ্যুৎ তার ক্ষতস্থান ঠিকই ঠিক করে ফেলতে পারবে। এদিকে তখন শহরের বিভিন্ন জায়গায় পেঙ্করের মেডিসিন মেশানো চাল খেয়ে গর্ভবতী নারীরা অসুস্থ হয়ে পড়ছিল। এমনকি তখন নিউজে দেখাচ্ছিল যে এসব গর্ভবতী মহিলাদের থেকে যেসব বাচ্চাদের জন্ম হবে তারা সবাই মানসিকভাবে প্রতিবন্ধী হবে। আর এটা জানার পর সাধারণ জনগণের ভেতরে আরো ভয়ভীতি ঢুকে যায় আর তখন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিলে কি করবে বুঝে উঠতে পারছিল না। আসলে পেঙ্কর ঠিক এমনই একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছিল যাতে সবাই প্রাণ ভয়ে দ্রুত তার অ্যান্টিবায়োটিক গুলো কিনতে শুরু করে। অন্যদিকে তখন স্যানচাকা তার বজ্রপাতের ক্ষমতাগুলো নিয়ন্ত্রণ করতে শিখে গেছে আর সে এবার নিজের জন্য একটা স্পেশাল স্যুট বানিয়ে নেয় যাতে করে সে আরো ভালোভাবে তার বিদ্যুতের ক্ষমতাগুলো ব্যবহার করতে পারে। এবং এরপর স্যানচাকা এই স্যুট পরে পুরো শহরে অসহায় মানুষদেরকে সাহায্য করে। সে এক এক করে শহরের সব গ্যাংস্টারদেরকে খুঁজে বের করে মারছিল। আর এভাবে একদিন সুলেমান নামের একজন গ্যাংস্টারকে সে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসাবাদ করার পর স্যানচাকা জানতে পারে আসলে এই সুলেমানও পেঙ্করের হয়েই কাজ করে আর সুলেমানই ওই বাজারে আগুন লাগিয়েছিল আর তাকে তাড়া করার সময় সুলেমান হঠাৎ একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। অন্যদিকে তখন পেঙ্করের বডিগার্ড আজিজকে দেখা যায়, সে একটা পুরাতন স্থাপনায় এসে মাটির নিচ থেকে খুঁড়ে একটা পুরাতন বক্স বের করে। এদিকে তখন রিদওয়ান সরকারের বাকি অফিসারদের সাথে একটা মিটিং করে, সেখানে সে সবাইকে জানায় শহরে এই নতুন রোগের পেছনে পেঙ্করের হাত আছে। এমনকি সে যে অ্যান্টিডোট গুলো দিচ্ছিল সেগুলোর কোয়ালিটিও ছিল খুব লো ক্যাটাগরি। তাই তারা ঠিক করে এবার সরকারিভাবে এই রোগের অ্যান্টিডোট বানানো হবে, কিন্তু তার আগে সব থেকে জরুরি ছিল পেঙ্করকে থামানো। আর এজন্য তারা সুপারহিরো স্যানকার কাছে সাহায্য চাওয়ার কথাও বলে। আর তখনই অন্যদিকে আমরা পেঙ্করকে দেখতে পাই, সে সোলেমনের মৃতদেহের দিকে তাকিয়েছিল, কারণ তাকে মৃত অবস্থায় দেখে পেঙ্করের অনেক রাগ হচ্ছিল, কারণ সোলেমন তার অনেক কাছের লোক ছিল। তাই তখন পেঙ্কর রেগে গিয়ে সব গ্যাংয়ের লোকদেরকে বলে যে করেই হোক স্যানকাকে মেরে ফেলতে হবে। এরপর তার গ্যাং মেম্বাররা সব সরকারি অফিসার যারা পেঙ্করকে থামাতে চাচ্ছিল তাদেরকে এক এক করে মেরে ফেলতে শুরু করে। আর এভাবে একসময় যখন তারা রিদওয়ানকে মারতে আসে তখন সেখানে স্যানচাকা এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন রিদওয়ান স্যানচাকার কাছে সাহায্য চায় শহরের মানুষদেরকে পেঙ্করের হাত থেকে বাঁচানোর জন্য, কারণ শহরের বেশিরভাগ মহিলারাই তখন ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে দেখা যায় সরকার পেঙ্করের বানানো ওই ওষুধটা পরীক্ষা না করেই সেগুলো বিক্রির অনুমোদন দিয়ে দিয়েছে, কারণ এই মুহূর্তে শহরের যা অবস্থা তাতে পেঙ্কর ছাড়া অন্য কারো কাছে এই রোগের অ্যান্টিডোট ছিল না। রিদওয়ান তার সাধ্য মতো এটা থামানোর চেষ্টা করলেও বেশিরভাগ পলিটিশিয়ানরাই পেঙ্করের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তাই রিদওয়ান বুঝতে পারে এখন যেভাবেই হোক পেঙ্করকে আটকাতে হবে। সে স্যানচাকার সাথে কন্ট্যাক্ট করে। স্যানচাকা তখন উলানদেরকে নিয়ে একটা প্ল্যান তৈরি করে কিভাবে সে পেঙ্করের এই অ্যান্টিডোট গুলো নষ্ট করবে। কিন্তু অবাক করা বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই পেঙ্কর তার মাফিয়াদেরকে নিয়ে স্যানচাকাকে খুঁজতে খুঁজতে তার আস্থানায় চলে আসে। তারা সবাই মিলে স্যানচাকার উপর আক্রমণ করে, কিন্তু সে তার বিদ্যুতের ক্ষমতাকে ব্যবহার করে একে একে সবাইকে হারিয়ে দিচ্ছিল। পেঙ্কর বুঝতে পারে সে হেরে যাচ্ছে, তাই সে স্যানচাকাকে পেছন থেকে আক্রমণ করতে আসে, কিন্তু তখনই সেখানে রিদওয়ান চলে আসে আর সে গুলি করে পেঙ্করকে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে পেঙ্করের অ্যান্টিডোট গুলো সাধারণ জনগণের সামনে পৌঁছে গিয়েছিল আর তারা নিজের অজান্তেই একটা ক্ষতিকর মেডিসিন নিতে যাচ্ছিল। রিদওয়ান তখন স্যানচাকাকে বলে যে করেই হোক এই সব মেডিসিন গুলো ধ্বংস করতে হবে। তাই স্যানচাকা তখন একটা বাইক নিয়ে পেঙ্করের যে গাড়িগুলোতে মেডিসিন নিয়ে যাচ্ছিল সেটার পিছু করতে থাকে, কিন্তু সে কিছুতেই গাড়িগুলোর কাছে যেতে পারছিল না। তখন সেখানে শ্রেয়সী নামের একটা মেয়ে চলে আসে। আসলে এই মেয়েটার কাছেও স্যানচাকার মতোই সুপার পাওয়ার ছিল, তাই সে তার পাওয়ার ইউজ করে মেডিসিনের গাড়িগুলোকে থামিয়ে দেয়। স্যানচাকা তখন সেখানে একটা মেডিসিনের বোতল হাতে নিয়ে তার সুপার পাওয়ার ইউজ করে আর বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি করে শহরে যতগুলো মেডিসিনের বোতল ছিল সবগুলোকে ধ্বংস করে দেয়, ঠিক যেমনটা সে ছোটবেলায় করেছিল। ওই যে তার হাতে যখন সেই সিকিউরিটি গার্ডদের শিলটা ছিল আর যখন বজ্রপাত এসে তার শরীরে পড়লো তখন আশেপাশে থাকা সব শিলগুলো ভেঙে গিয়েছিল। মনে আছে তো বন্ধুরা? যাই হোক, মেডিসিনের বোতলগুলো নষ্ট হয়ে যাওয়ায় শহরের সবাই বিষাক্ত মেডিসিনের হাত থেকে এই যাত্রায় বেঁচে যায়। তখন আমরা পেঙ্করের আরেক সাথী
গাজুল আর আজিজকে দেখতে পায়। সে একটা জায়গায় এসে দেওয়ালের ভেতর থেকে একটা প্রাচীন সমাধি খুঁজে বের করে, আর সেই সমাধির মধ্যে একটা অনেক পুরাতন বডি ছিল। আপনাদের মনে আছে এর আগে আমরা একবার আজিজ আর গাজুলকে দেখেছিলাম মাটি করে কিছু একটা বের করতে। আসলে সেটা ছিল এই শরীরের মাথা। কোনো এক অজানা কারণে শরীর আর মাথা দুটোকে দুই জায়গায় রাখা হয়েছিল। আর তখন গাজুল একটা ছুরি দিয়ে কয়েক ফোঁটা রক্ত ওই কাটা মাথার উপর ফেলে। এটা আসলে সেই ছুরি ছিল যেটা দিয়ে গল্পের প্রথমেই স্যানচাকার রক্তের স্যাম্পল নেওয়া হয়েছিল। গাজুল তখন কাটা মাথাটা নিয়ে সেই ধরহীন শরীরের উপর রাখতেই লোকটা জীবিত হয়ে যায়। আসলে এই ব্যক্তির নাম উইলক, আর সে অনেক প্রাচীন একজন যোদ্ধা। আর তখন গাজুল তাকে বলে গুন্ডালা খুব তাড়াতাড়ি আপনার সাথে লড়াই করতে আসছে। আসলে গাজুল স্যানচাকাকে এই গুন্ডালা বলছিল। উইলক তখন বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমার লোকদেরকে প্রস্তুত করো, আমরা গুন্ডালাকে শিকার করতে যাব। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, গুন্ডালা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান কমিক ক্যারেক্টার, আর এই মুভিটা ছিল গুন্ডালার ফার্স্ট পার্ট। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু লড়াইটা কেবল শুরু। স্যানচাকার এই পুরো জার্নিটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বারবার মনে করিয়ে দেয়। মনে আছে ছোটবেলায় ওর বাবা ওকে কি বলেছিল? যেই মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে না সে মানুষের মধ্যেই পড়ে না। বাবা মাকে হারিয়ে সারা জীবন একা কষ্ট পেয়েও স্যানচাকা তার ভেতরের মনুষ্যত্বকে মরতে দেয়নি। তার আসল সুপার পাওয়ার বজ্রপাতের শক্তি ছিল না, তার আসল শক্তি ছিল তার বাবার দেওয়া শিক্ষা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস। আমাদের সবার মধ্যেই একটা স্যানচাকা লুকিয়ে আছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, অন্যের বিপদে একটুখানি এগিয়ে আসা আর সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে আছে আসল বীরত্ব। তো এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন কৌশিক ভাই। তিনি বলেছিলেন প্লিজ একটা রিপ্লাই দেন ভাইয়া। এই তো দিয়ে দিলাম ভাই। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।